সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী মণ্ডলী, আমাদের মানব দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে। এর মধ্যে আমাদের স্ট্রাকচারের যে ব্যালেন্সগুলো, এগুলো যেটা আমাদের মেনটেন করে সেটা হচ্ছে শরীরের হাড়। এই হাড়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কোমরের হাড়, পিঠের হাড়, ঘাড়ের হাড়। এইগুলো যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের জীবন অচল হয়ে যায় এবং আমরা স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারি না। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছে প্রফেসর ডাক্তার আব্দুস সামাদ। তিনি অর্থোপেডিক সার্জন, প্রাক্তন অধ্যাপক, পঙ্গু হসপিটাল। ইতিমধ্যেই স্যার আমাদের সাথে হাঁটুর ব্যথা নিয়ে কথা বলেছেন। আজকে তার সাথে আমরা এই আমাদের কোমরের ব্যথা এবং সেই সাথে কিছু সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস অর্থাৎ ঘাড়ের যে ব্যথাগুলো হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যারের কাছে আমার প্রথম জানতে চাওয়া, স্যার এই যে কোমরের ব্যথা হয়, ব্যথাগুলো কেন হয়? ধন্যবাদ। কোমরের ব্যথা সম্বন্ধে অনেক কিছু বলা যায়, তবে প্রথম যেটা বলতে হয় যে এটা আঘাতজনিত কারণে হইতে পারে, কোনো ইনফেকশন হইতে পারে, ওজন বেশি হইলে হইতে পারে, তারপরে কোনো টিউমার বা ট্রমা এগুলোতেও হইতে পারে। ইউজুয়ালি এই কারণগুলোতেই কোমর ব্যথা হয়ে থাকে। আচ্ছা স্যার, এটা কি প্রফেশনাল কোনো কারণ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। যারা বসে কাজ করেন, উপরে কাজ করেন, তাদের জন্য এটা কোনো কোনো সময় দেখা যায় যে একটু বেশি অসুবিধা হয়। যারা স্যার দিনমজুর তাদের তো হচ্ছে না, তারা তো অনেক ভার নিচ্ছে। দিনমজুর যারা, তারা কিন্তু অটোমেটিক্যালি অনেক ধরনের শক্ত কাজ করে এবং ব্যায়ামের চাইতেও বেশি ব্যায়াম হয়ে যায়। আচ্ছা, সেই জন্য তাদের ওইটা কিছুটা রিলেটিভলি কম দেখা যায়। আচ্ছা, এই যে স্যার কোমরের ব্যথাটা হয়, মানে কোন জায়গাটায় স্যার ব্যথাটা হয় এবং কিভাবে হয় জিনিসটা যদি আপনার একটু প্র্যাকটিক্যালি এটা যদি আমরা স্কেলিটন ধরি, এটা কয়েকটা বাঁক আছে। এটা ওয়েট মাথার থেকে শরীর, তারপরে মুখ, তারপরে পা, এইভাবে নিচের দিকে আসে কিন্তু। তো এইটা ওয়েট বিয়ার করে। এখানে এসে দেখা যায় যে এই জায়গায় সমস্ত ওয়েটটা এইখানে পড়ে। সেই জন্য 4-5 লেভেল অথবা L1, L2, L1 লেভেল, এইসব লেভেলে বলা হয় যে এটা চাপটা বেশি পড়ে। সেই জন্য এখান থেকে একটু চোটে প্রেশার পড়লেও ব্যথা হইতে পারে, আর কোনো কোনো শরীরের স্থূলতার জন্য ব্যথা হয়। হ্যাঁ, হইতে পারে। এবং ব্যথা হওয়ার পরে এই মাঝখানে দেখা যায় যে কিছু কার্টিলেজ আছে, এটাকে ডিস্ক বলে। আচ্ছা, এইটা আমরা অপারেশন করি। কি জন্য? যেটা যখন পিছনের দিকে চলে যায় তখন এই যে হলুদ হলুদ যে দেখা যায়, এগুলা নার্ভ। আচ্ছা, এগুলাতে প্রেশার দিলে এগুলো আস্তে আস্তে পায়ের দিকে এসে চলে যায়। সেই জন্য এইখানের ব্যথাটা পায়েও বোঝা যায়। আচ্ছা, ওই যে না, মাঝে মাঝে অনেক পেশেন্ট কমপ্লেন করে তার পায়ে ব্যথা নামে। আসলে কি ব্যথাটা কি পায়ে না কোমরে? এইটা একটা মজার কথা যে ব্যথাটা তার কোমরে, কিন্তু ফিল করে সে পায়ে। কারণ ওইখান থেকে ওই রশিটার মতো যে নার্ভ ফাইবার আছে, সেটা পায়ের দিকে গিয়ে মাসলকে সে সাপ্লাই করে। আচ্ছা, বোনকেও সাপ্লাই করে সে। আচ্ছা, তো এটা থেকে স্যার নিষ্ক্রান্ত হওয়ার উপায় কি? এটা উপায় আছে, ওই যে একই কথা বলছি আমরা, যে আবার ওজন কমাইতে হবে। আচ্ছা, আবার সেই ব্যায়াম করতে হবে, মানে ন্যাচারাল পদ্ধতিগুলো যদি ন্যাচারাল পদ্ধতি, খাবার খাইতে হবে ঠিক মতো, তারপরে বাকিটা ঔষধ, সার্জারি বা অন্য কিছু। না, আমরা দেখি অনেকে স্যার কোমরে বেল্ট ব্যবহার করে, এটা কতটুকু যোগ্য? বেল্টটা আমার মনে হয় ব্যবহার না করেই ভালো। আচ্ছা, এটা হইলো যে বেল্টটা বা এই বাইরের যে মাসলগুলো আছে ওকে গার্ড দেয়। গার্ড দিলে মাসল নিজেই ঘুমিয়ে পড়ে, সে আচ্ছা শক্তি কমে ফেলে। ওর চাইতে বেল্ট শুধু জার্নি ছাড়া আর কোথাও বেল্ট ব্যবহার না করা ভালো। আপনি বলছেন স্যার বেল্ট পরলে ওই আমাদের যে সার্কুলেশন কমে যায়, এই কারণে মাসলের গার্ড কমে যায়, মানে এটা সাইন্টিফিক না? এটা সাইন্টিফিক না। সবসময় এটা বেল্ট পরার কোনো দরকার নেই। আচ্ছা, যদি ভাঙা থাকে, যদি কোনো রিলেটিভ কোনো ইন্ডিকেশন থাকে, তাহলে সেখানে বেল্ট পরা উচিত। আদারওয়াইজ বেল্টটা না পরাই ভালো। আপনারা তো সার্জারির পরে বেল্ট পরতে বলেন স্যার? দেই, আমরা সপ্তাহখানিক দেই, 2 সপ্তাহ দেই, কারণ ওই সেলাই কাটা পর্যন্ত বা একটা টাইম পর্যন্ত দেই আমরা ওই সময়। আচ্ছা, না একটা জিনিস আমরা রোগীদের থেকে একটা কমপ্লেন খুব পাই, কোমরের ব্যথা হলে তাকে হয় সিটি স্ক্যানিং না হলে এমআরআই করতে হয়, করার পরে তাকে অপারেশন করতে বলে। অপারেশন ছাড়া কি এটা ভালো করা সম্ভব যদি ব্যথা কারো হয়ে যায়? অবশ্যই ভালো করা সম্ভব, কিন্তু সমস্যা কি যে সে যদি কাজের লোক হয় খুব, তাহলে দেখা যায় তার ডেইলি কাজটার পারফরমেন্সে অত ভালো হয় না, সেই জন্য সার্জারি লাগে। আচ্ছা, কিন্তু কোনো কোনো সময় ভালো ব্যায়াম করেও কিন্তু কিছু কিছু সময়
এটা পাওয়া যায়। আর রেস্ট টাইমটা 85% কোনো অপারেশন লাগে না, বাকি 15 জনের মধ্যে আচ্ছা। 5 জনের অপারেশন লাগে, আর 10 জন আবার ঔষধে চলে যায়, এরকম আছে। মানে ঔষধে স্যার ভালো হওয়া সম্ভব, সম্ভব। লাইফস্টাইল এন্ড ঔষধ দুইটা। লাইফস্টাইল এবং ঔষধ এতে সম্ভব। আর স্যার যদি সার্জারি করে, সার্জারি পরে কি কোনো মেডিকেশন লাগে না এমনিতে ভালো হয়ে যায়? সার্জারি পরে মেডিকেশন লাগে কিছুদিনের জন্য, কিন্তু তারপর সে ভালো হয়ে যায়। সার্জারি ওই কারণটাই তো আমরা দূরীভূত করি আমরা। আচ্ছা, যে যদি এই ধরনের পেশেন্ট রাতে ঘুমায় কিভাবে ঘুমানো উচিত, যদি বসে কিভাবে বসা উচিত, কোন কোন কাজ করা উচিত, এই তিনটা বিষয় যদি স্যার একটু এটা হলো যে যারা ঘুমাবে তারা একটু ডান কাতে ঘুমাইলে ভালো, তার জন্য হার্টও ভালো থাকে, লাংসেরও একটু থাকে, তো ডান কাতে ঘুমাইলে সুবিধা। আর উঠতে গেলে একটু একদিকে ভর করে ওঠাই ভালো। আচ্ছা সবসময় তো এক কাতে শোয়া যায় না, ডান কাত বাম কাত হইতে পারে। আচ্ছা চিত হয়ে শোয়ার চাইতে ওগুলো বেশি প্রিফারেবল এরকম। আর যেটা হলো উঠতে গেলে আপনাকে সাইডে উঠলে পরে ভালো, ধীরে ধীরে ওঠাই ভালো, এটা মনে রাখতে হবে। কারণ টান লাগতে পারে, লিগামেন্টের টান লাগে, মাসলের টান লাগে, এগুলো একটু মানে হঠাৎ করে উঠলে এটা মানে একটু লাফ দিয়ে ওঠার দরকার নেই। আপনি সাজেস্ট করছেন স্যার একটু বাঁকা হয়ে উঠলে ঠিক এর মতো খেলার মধ্যে যেমন ওয়ার্মিং আপ করে না, ওয়ার্ম আপ, হ্যাঁ। এই ওয়ার্ম আপের মতো শরীরটাকে ঠিক করে আস্তে আস্তে ওঠায় আর কি। আচ্ছা, এই যে স্যার কোমরের ব্যথা যেগুলো পায়ে যায়, আপনারা কোন রোগীগুলোকে সার্জারি করার পরামর্শ দেন আর কোন রোগীগুলোকে সাধারণ চিকিৎসা দেন, এটা যদি একটু বলেন। এখন একটা ইন্ডিকেশন আছে যে কাদের অপারেশন করতে হবে। আচ্ছা ভালো ডাক্তার কখনোই পারবে না যে ইন্ডিকেশন না হইলে অপারেশন করা। আচ্ছা হ্যাঁ, কারণ বলা আছে যে এটা একজন ডাক্তার যে ভালো ডাক্তার সে জানে কিভাবে অপারেশন করতে হয়, আর তার চাইতে যে ভালো সে জানে যে কখন অপারেশন করতে হয়। আচ্ছা আর সবচাইতে ভালো ডাক্তার যে সে জানে যে কখন অপারেশন করতে হয় না। আচ্ছা তো কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ 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 তো সেই রকম তাই আমরা মনে করি কি যে যাদের একেবারে ইন্ডিকেশন হলো যে 6 সপ্তাহ যদি ওষুধ খেয়ে তার ভালো না হয় তাহলে তাকে অপারেশন যেতে হয়। আরেকটা কারণ হলো ইন্ট্রাক্টেবল পেইন, যদি কঠিন ব্যথা হয়, হ্যাঁ। কাঁদতেছে চিৎকার তাইলে করতে হয়। কোনো সময় এই মেরুদণ্ডের ব্যথায় পেশাব পায়খানা হ্যাম্পার হয়, বন্ধ হয়, তখন তাড়াতাড়ি অপারেশন করতে হয়। এটা কি সেরকম মেজর অপারেশন না ইন্টারমিডিয়েট? এটা অপারেশন আগে তো মেজর বলতো, এখন তো আমাদের কাছে অত মেজর হয় না, এখন তো অপারেশন সহজেই যাইতেছে, সব কিছু সহজ, কিন্তু অপারেশন ডেলিকেট মানে সূক্ষ্ম অপারেশন। আচ্ছা এই নার্ভটা কত, এই যে হলুদ, এইটার মধ্যে চাপ পড়তে দেওয়া যাবে না, এটা খুব আস্তে করে রিট্রাক্ট করতে হবে, এটাতে যেন কোনো আঘাত না লাগে, তাহলে কিন্তু আবার পায়ে ক্ষতি হয়ে যাবে, এরকম আচ্ছা আচ্ছা প্যারালিসিস হয়ে যেতে পারে। প্যারালিসিস হয়ে যেতে পারে। সেই জন্য ডাক্তার ওইখানে গিয়ে সে খুব ডেলিকেটলি ইউজ করতে হবে যে আমি ধরবো কি ধরবো না ওরকম করে। আচ্ছা, না থ্যাংক ইউ স্যার, এই জিনিসটা যত্ন নিতে হবে। হ্যাঁ এই জিনিসটা জানার খুব আগ্রহ ছিল। আরেকটা বিষয় আছে সব রিলেটেড, আপনি বললেন এখন অনেক ইজি হয়ে গেছে আগের যে অপারেশন। এক সময় তো স্যার আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে মাইলোগ্রাম করে এই অপারেশনটা, এটা যদি স্যার একটু বলতেন। মাইলোগ্রামটা ছিল আগে, মানুষ যখন পারে নাই, এমআরআই নাই, সিটি স্ক্যান নাই, তখন মাইলোগ্রাম করে দেখতো যে কোথায় ডিস্কটা, এই যে ডিস্কটা পিছনে গিয়া এটাকে ধাক্কা দিত, এই যে কোমর থেকে আসছে, কোমরে কিন্তু এই যে এইখানে ধাক্কা দিয়ে রাখছে, এই যে এইটা ডিস্কটা, এই যে পিছনে আসছে, এটা কিন্তু এই ডিস্ক, এই যে এই ডিস্ক, আচ্ছা 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 এই ডিস্ক যে এই যে ওই যে হ্যাঁ এটা পিছনের দিকে গেছে, এইখানে ধাক্কা দিছে, ওই যে দেখা লাল হয়ে গেছে ব্যথায়। আচ্ছা, তো এইটা আবার আমরা এইরকম আছে, তো এইখান থেকে যদি আমরা এইটা এইখান থেকে যদি সরাই তাহলে দেখা যাবে এই যে ব্যথা নেমে আসতেছে, এই ব্যথাটা কমে যাবে। তা সেইটাই হচ্ছে আমাদের সার্জারির লক্ষ্য। তো ওইটাই এখানে এই যে এইরকম একটা চাপ দিলেই সে খুব প্রচণ্ড ব্যথা, আচ্ছা এই সেই ব্যথা দূরীভূত হয় এই অপারেশনে। মানে এখানে স্যার এক্সট্রা যে গ্রোথটা সেটা আপনারা কেটে ফেলেন নাকি? এটা এক্সট্রা গ্রোথ না, এটা টেন্ডেন্সি হইলো যে এটা চাপ পড়লে এটা ফুলে ওঠে অথবা পিছনে চলে যায়। আচ্ছা, এই যে অপারেশনটা কি করে নিজে? এটা হলো ডিস্কেক্টমি, এই ডিস্ক, এটার নাম ডিস্ক। আচ্ছা, কেক্টমি মানে কেটে নিয়ে আসা, তো ওইখানে এইসব চাপ দিয়ে রাখে যদি এরকম, এই কেটে নিয়ে আসলে পরে এটা আবার ঠিক যায়, মানে ডিস্কটার অংশ বিশেষ কেটে নিয়ে আসে, অংশ বিশেষ, তখন নার্ভটা ফ্রি হয়ে যায়। ডিস্কের দুইটা পার্ট থাকে, এটা নিউক্লিয়াস পালপাসাস, এটা হলো অ্যানুলাস ফাইব্রোসাস। আচ্ছা আচ্ছা, তো অ্যানুলাস ফাইব্রোসাসটার
ভিতরেটা কেটে নিয়ে আসতে হয়, আচ্ছা, তখন এই ব্যথাটা অটোমেটিক্যালি কমে যায়। কমে আসে। আচ্ছা, এটা স্যার একটা বাংলাদেশের এখন একটা মেজর প্রবলেম, কোমরের ব্যথা। এটা কিন্তু প্রবলেম। আমি তো প্রতি সপ্তাহে বোধহয় 4-5টা পাই পেশেন্ট, অপারেশন করা হয়। তাদের এমআরআই সবার জন্য করি না, যে আচ্ছা, এই যে গরিব দেশ, তারা কত কষ্ট করে আসে, তাদের যদি আমি ক্লিনিক্যালি দেখি যে তার অপারেশন লাগবে কিনা, তখন তারা দেই, না হলে দেই না। আচ্ছা। তো এটার সাথে স্যার রিলেটেড খুব আরেকটা খুব জনপ্রিয় বিষয় ছিল রোগের, সেটা হচ্ছে ঘাড়ের সমস্যা। এটা আমাদের দেশে এটা খুবই কমন, বিভিন্ন কারণে। সার্ভিক্যাল স্পন্ডাইলিসিস যেটা হয়, এটা কি কি কারণে স্যার? ঘাড়ের 7-8টা বোন আছে এখানে, এই বোনের এটা মেনটেন করতেছে তার একটা কার্ভটা। হ্যাঁ, এইটা কোনো কোনো সময় দেখা যায় যে একটু চেঞ্জ হইলে ব্যথা হয়, অথবা ঘুমের থেকে এক দিকের থেকে ঘুমে বড় বালিশ দিলেও হয়, কোনো সময় আঘাতে হয়, ইনজুরি হয়, এগুলো ছাড়া আর কোনো বয়সজনিত কারণে হয়। আবার একই কথা ডায়াবেটিস, তারপরে ওজন বেশি, এদের জন্য হইতে পারে। না স্যার, এখানে একটা জিনিস, এই আপনার এটা তো স্যার বাঁকা হয়ে এদিকে আবার ওদিকে গেল। হ্যাঁ, তা আমরা যে রাতে শুই বা ঘুমাই বা ঝুঁকে কাজ করি, কোনটা আসলে আইডিয়াল আমাদের জন্য? এটা হলো যে একটা পাতলা বালিশ, আর বললাম যে ডান দিকে শোয়াটা ভালো, বাম দিকেও শুতে পারেন, কিন্তু বালিশটা পাতলা থাকবে। আর যেটা হলো যে প্রতিদিন আপনি যদি দেখেন যে কোনো ব্যথা হয়, তাহলে ঘাড়ের এক ধরনের এক্সারসাইজ আছে, ওইটা করলেই ভালো। আচ্ছা, হ্যাঁ, মানুষ ওইটা ভালো। এটা কি মেডিকেশন দিয়ে ভালো করা সম্ভব? মেডিকেশন দিয়ে তো ভালো করা সম্ভব, কিন্তু আমরা মনে করি যে মেডিকেশনের যাওয়ার আগে যে পর্যায়গুলো, সেগুলো করা ভালো আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি পেশেন্টদের আপনার একটা সাজেশন দেন, কলার পড়তে বলেন। এটা কি কারণে বলেছে? সার্ভাইকাল কলার পড়তে হয়, যে ব্যথাটা যদি আপনি জার্নিতে যান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ঝাঁকি লাগতেছে, তখন ব্যথা হয়, সেই জন্য কলারটা আপনাকে হেল্প করে। কিন্তু কলার আবার একই কথা বললাম যে ওই যে ইয়ের মতো, যেমন মনে করেন জ্যাকেটের মতো, অথবা যে ট্র্যাপগুলো আছে, এগুলোকে বলে ট্র্যাকশন সেট বা এই টাইপের, এগুলো আমি মনে করি যে কম ব্যবহার করলে ভালো। যারা না পারতে নয়, সেগুলো অপারেশনে পরে লাগে, আর জার্নিতে করলে লাগে, তাছাড়া বেশি না করাই ভালো। আচ্ছা, এই সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে স্যার আরেকটা আমার জানতে চাও আপনার কাছে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় ফিজিওথেরাপি দেন, এটা কেন দেন? ফিজিওথেরাপি মানে ব্যায়াম। আচ্ছা, এই ব্যায়াম কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায়। আচ্ছা, মানে মানুষ যে গরম দেয়, হিট দেয়, কি জন্য দেয়? কারণ একটুখানি সার্কুলেশন বাড়ে, সার্কুলেশন বাড়লে পরে পিস সাবস্টেন্স বলে, মানে যার ব্যথা হয় যেটা, ওইটা সে ওয়াশ আউট করে নিয়ে যায়। আচ্ছা, সার্কুলেশন এরকমই একটা ভিতরে আমাদের একটা হিমোডাইনামিক স্ট্যাটাস কাজ করে। তো সেই জন্য সার্ভাইকাল স্পন্ডাইলিটিসে ওই জন্যই আমরা বলি কি যে এইটা দিতে হবে, একটু গরম সেক দিতে হবে, আর ব্যায়াম করতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে, এগুলো আমরা বলি। আচ্ছা, আচ্ছা। তো ফিজিওথেরাপি আপনার সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিসের জন্য একটা চিকিৎসা পদ্ধতি। অবশ্যই। আচ্ছা, আর কি কি নিয়ম স্যার পেশেন্টের জন্য মেনটেন করা উচিত? আর নিয়ম ভারী জিনিস আলগাতে পারবে স্যার? ভারী জিনিস আলগানো, ওটা এর জন্য, মানে মেরুদণ্ডের জন্য, বিশেষ করে এই এই কোমর দেশে মেরুদণ্ডের জন্য খুব কষ্ট করে, এটা খেয়াল করতে হবে যে ভারী জিনিস না আলগানো ভালো, আর সতর্ক হইয়া চলা ভালো। আর ভারী জিনিস আলগাইলে পরে ঘাড়ও হইতে পারে, হাত দিয়ে তুললে পরে, কিন্তু সেটাও আপনার সহনীয় পর্যায়ে করতে পারলে ভালো হয় আর কি। আচ্ছা স্যার, এই সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিসের কারণে ঘাড়ের ব্যথার কারণে কি ফ্রোজেন শোল্ডার হতে পারে? ঘাড়ের ব্যথা ফ্রোজেন শোল্ডার হওয়ার কথা না, কিন্তু কোনো কোনো সময় সে যদি এই শোল্ডারটা নাড়াচাড়া কম করে, তাইলে দেখা যায় আস্তে আস্তে ওখানে গিয়ে ধরে যায়। সেই জন্য আমরা ফ্রোজেন শোল্ডার এক্সক্লুড করার জন্য আমরা ঘাড়ের ব্যথা আছে কিনা কোনো সময় দেখে নেই, ঘাড়টা নাড়িয়ে দেখে নেই যে তার শোল্ডারের ব্যথাটা ঘাড়ের থেকে আসলো কিনা। তাইলে ঘাড়ে শুধু শোল্ডারও হইতে পারে, ফ্রোজেন শোল্ডার চাপ লাগিয়ে নাড়াইলো না তাইলে হইতে পারে, স্ট্রোকের থেকে নাড়লো না তাইলে হইতে পারে, আঘাতের থেকে নাড়লো না তাইলে হইতে পারে। সেই জন্য স্ট্রোক মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং ফ্রোজেন শোল্ডার একটু আলাদা। আচ্ছা, হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারটা স্যার কেন হয়? ফ্রোজেন শোল্ডার তো হয় ডায়াবেটিসে হয়, মুভমেন্ট কম করলে হয়, আর এই করলে হয়, যেমন মনে করেন কি যে ব্যথা পাইলো, সে আর নাড়লো না, একটা প্লাস্টার দিয়ে রাখলো আর নাড়তে দিল না, তাইলে কিন্তু হবে না। এটা মাঝে মধ্যেই তাকে বলতে হবে যে এইভাবে নাড়বেন, ওইভাবে নাড়বেন,
আদারওয়াইজ আর 40 পরে ফ্রোজেন শোল্ডার খুব বেশি দেখা যায় 40 বছরের পর। 40 বছর পরে, তার আগে ওর পরে সতর্ক হইলে হয়ে যায়। আচ্ছা, আপনি যখন বসে আছেন হাত দুইটা এরকম নাড়লেন, হ্যাঁ, উপরে নিলেন, নিচে নিলেন, 50 বার নিলেন, এটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ। এটা নিজে নিজে করবেন, যেখানে আছেন অফিসে করতে পারেন, আপনার কথা বলতেছেন বন্ধুর সাথে তাও করতে পারেন, এটা খুব ইজি। ফ্রোজেন সেন্টার কি স্যার ভালো হয়? হ্যাঁ, ভালো হয় প্রচুর। এটার জন্য আমরা অনেক দেখতেছি, প্রতি সপ্তাহে তো 2-4টা পাই। এটা আবার তারা ভালোও তো হয়ে যায়। এটা কি স্যার কোন ক্যালসিয়ামের অভাব কি হয়? এটা ক্যালসিয়ামের অভাব না, এটা ফ্রোজেন শোল্ডার হলো যে দুইটা হাড়কে যে জলে রাখে, যে ক্যাপসুলটা হ্যাঁ, আবরণী, হ্যাঁ, ওইটা একটু শ্রিঙ্ক করে যায়। ওই শ্রিঙ্ক থেকে মানে লেগে যায়। লেগে যায়, এই যে গেঞ্জির মতো আচ্ছা, চাপ দিয়ে রাখে যায়, আচ্ছা আচ্ছা, ওইটা রাখে, ওইটা আপনি নাড়লে পরে তখন ফ্রি হয়ে যায়। আচ্ছা। এই অনলি এক্সারসাইজ ইজ দ্য ট্রিটমেন্ট অফ চাইল্ড। না, এটাও স্যার একটা ফ্রোজেন শোল্ডারও ঘাড়ের মতো একটা জাতীয় সমস্যা আমাদের দেশে। বিরাট সমস্যা। হ্যাঁ, তো এগুলাতে আমাদের বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি সাফারার এই রোগে আমাদের দেশে আমরা দেখেছি। অবশ্যই বিভিন্ন কারণে, নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অভাবে, ও বাসায় থাকার কারণে, অথবা স্বাস্থ্য জ্ঞান না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে এই ফ্রোজেন শোল্ডার বেশি হয়। তার নইলে ফ্রোজেন শোল্ডার আমাদের দেশে কম হইতো, কিন্তু একেবারে কম না। স্ট্যাটিস্টিক তো নাই, তবু আমাদের এরকম মনে হয়। ধন্যবাদ স্যার। আপনি স্যার অনেক সুন্দর করে আমাদের স্পন্ডোলাইটিস এবং সেই সাথে ফ্রোজেন শোল্ডারের বিষয়টা এবং আপনার কোমরের যে ব্যথাগুলো, এগুলো সম্পর্কে খুব ভালো আমাদের একটা জ্ঞান দান করলেন, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য স্যার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও মিস্টার ইব্রাহিম খলিল। আমরা জানতে চাই, এই চ্যানেলকেও অনেক ধন্যবাদ।